এভরিওয়ান, আমি ধ্রুব আর এই মুহূর্তে আছি ঢাকার শ্যামলীতে। রওনা হচ্ছি ঢাকা থেকে সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁ হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে। যদিও প্ল্যান এখন পর্যন্ত, তবে আসলে প্ল্যান ছিল হানিফের ভলভোতে যাওয়ার, কিন্তু শ্যামলী পৌঁছাতে আমার প্রায় 10:30টার মতো হয়ে গেছে। আর ততক্ষণে হানিফের যে ভলভো বাসটা আছে সেই বাসটা বের হয়ে গেছে। আর পরবর্তীতে এখান থেকে স্লিপার বাসগুলোই বেশি, তো স্লিপারে এবার আসলেই প্ল্যান নাই, যার কারণে এবার যাচ্ছে হচ্ছে উত্তরের পারিবারিক অপারেটর অর্থাৎ দিনাজপুরের পারিবারিক অপারেটর রাহাবার এন্টারপ্রাইজের সাথে, যারা গত বছর মার্সিডিজ বেঞ্জের এসি বাস সংযুক্ত করছিল তাদের বহরে। আর উত্তরের শীত উপভোগের জন্য আসলে এই বাসটাই এখন আমার যাত্রার সঙ্গী। 5 থেকে 7 মিনিটের মধ্যে বাস ছেড়ে দিবে, মোটামুটি যাত্রীও বেশ ভালো আছে। তো চলেন শুরু করি আর পুরো রাস্তাটা দেখানোর চেষ্টা করব। আর যেহেতু যতটুকু জানি যে উত্তরে গত 2 দিন ধরে 7.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে, সো এই টেম্পারেচারের কী কন্ডিশন শীত উপভোগ করার জন্য রওনা করি। রাহাবার এন্টারপ্রাইজের শ্যামলীর মূল কাউন্টার। এখানে প্রায় 14-15 জন বসার ব্যবস্থা আছে, তবে কাউন্টার খুব একটা সাজানো গোছানো না। এই হলো বাসের ড্যাশবোর্ড। মূলত বাসটি ড্রাইভার সাহেবের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচগুলো এখানে রয়েছে। এছাড়া একটা মাউথ স্পিকার রয়েছে গাইড সাহেবের বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য, আর ছোট্ট একটা মনিটর রয়েছে বাসের পেছনে যে ক্যামেরা রয়েছে তা দেখার জন্য। এই হলো বাসের সিট ফরমেশন। 2:2 ফরমেশনে 10 রোতে সর্বমোট 40টা আসন রয়েছে। যদিও এই ফুটেজটা ভোরবেলা নিয়েছি, কারণ যখন বাস ছাড়ছিল ওই মুহূর্তে বাসে বেশ ভালো যাত্রী ছিল, যার কারণে দেখাতে পারিনি। বাসে 40টা সিট থাকলেও আমরা মোটামুটি 37 জন যাত্রী নিয়ে ঢাকা থেকে রানীশঙ্কর এসেছি। মার্সিডিজের এই গাড়িগুলো যেহেতু লম্বা, তাই বেশ ভালো লেগ স্পেস রয়েছে এই সিটগুলোর সাথে। এই যে আমার বাস শ্যামলী কাউন্টারের সামনে তৈরি, কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে। রাত 10:35 ঢাকার শ্যামলী কাউন্টার থেকে আমরা রওনা করলাম রানীশঙ্করের উদ্দেশ্যে। কেননা এই বাসটা কিন্তু মূলত ঢাকা থেকে রানীশঙ্কর পর্যন্তই যায়। তো আমি ওই মুহূর্তে অর্থাৎ রাত 10:30টার দিকে শ্যামলী থেকে ঠাকুরগামী বাস পাইনি বললেই চলে, এসি বাস শুধু স্লিপার ছাড়া। সো পরবর্তীতে রানীশঙ্করের উদ্দেশ্যে রওনা হলাম। টেকনিক্যালের দিকে বেশ ভালো জ্যাম ছিল, এইখানে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হয়। ঢাকায় মূলত শ্যামলীর পরে আর কোনো কাউন্টারে যাত্রী ছিল না, যার কারণে টেকনিক্যালের পরে আমরা এক টান দিয়ে বের হয়ে যাই। আর এই বাসের ভাড়া কিন্তু ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত 1000 টাকা এবং ঢাকা থেকে রানীশঙ্কর পর্যন্ত এই বাসের প্রত্যেক সিটের ভাড়া 1200 টাকা বর্তমানে। রাত 10:46 আর এই মুহূর্তে ঢাকার গাবতলী অতিক্রম করলাম। যদিও এই জায়গাতে আসতে রাত্রেবেলা এত সময় লাগে না, তবে টেকনিক্যালে জাম থাকার কারণে আমাদের একটু সময় লেগে গেছে আজ। গাবতলী থেকে বের হতেই শ্যামলীর 2 ইউনিট বাস একসাথে পেয়ে যায়। একটা শ্যামলীর এনআরের হুন্দাই এবং আরেকটি নন এসি হিনো একে 1G সিরিজের বাস। যতটুকু জানি একটি দিনাজপুর এবং আরেকটি ঠাকুরগাঁর উদ্দেশ্যে যাচ্ছে। আমি রাহবারের মার্সিডিজ বেঞ্জের যে বাসটাতে যাচ্ছিলাম আমার কাছে এখন পর্যন্ত বেশ কমফোর্টই মনে হয়েছে, কেননা এই বাসগুলো কিন্তু ডাবল এয়ারব্যাগ, অর্থাৎ সামনের এবং পেছন সব জায়গায় কিন্তু এয়ারব্যাগ রয়েছে। বেসিক্যালি এই চেসিসগুলোর উপরে অনেক কোম্পানি বর্তমানে সুইট ক্লাস বা স্লিপার বাস নির্মাণ করলেও রাহবার কিন্তু ঢাকা দিনাজপুর রানীশঙ্কর এই রুটে এই বাসে অর্থাৎ এই চেসিসের উপরে ইকোনমি ক্লাস এসি বাস নির্মাণ করেছে। বাসের ভেতরের দিকে খুব একটা ঝাঁকি নেই, মোটামুটি আরামেই ভ্রমণ করা যায়, কেননা ইকোনমি ক্লাস এসি বাস কিন্তু বেশিরভাগই হয় অশোক লেল্যান্ড অথবা হিনো একে 1G সিরিজের। সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে মার্সিডিজের এই বাসগুলো কিন্তু বেশ আরামদায়ক। আমি যেহেতু ফ্রন্ট সিটের সামনে কিন্তু বেশ ভালো নয়েজ রয়েছে, যেহেতু এই বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের, যার কারণে আজকের এই ভ্রমণে বেসিক্যালি রাহাবারের এই বাসটা প্ল্যান করার কারণটা হলো সবাই মোটামুটি লাক্সারিয়াস সেগমেন্টের বাসের ভিডিওই দেখতে চায় বা নন এসি দেখতে চায়। তবে রানীশঙ্কর বাসে কিন্তু একটা সময় শুধুমাত্র নন এসি বাস ছাড়া কিছুই ছিল না। রানীশঙ্কর বা পীরগঞ্জ ওইসব এলাকাতে বেশিরভাগই নন এসি বাস চলাচল করতো। পরবর্তীতে আস্তে আস্তে এসি বাসগুলো ঢোকে। আমি যতটুকু জানি আরাফাতে স্লিপার বাস চলে, পরবর্তীতে হেরিটেজ এক্সপ্রেসের স্লিপার বাস চলে, তারপর আহাদ প্লাসের স্লিপার বাস চলে। তবে একমাত্র ইকোনমি ক্লাস এসি বাস আমার জানা মতে শ্যামলী এসপি সেকশনের একটা ছিল, আর এখন হচ্ছে শুধুমাত্র রাহাবারের জন্য। আর রাহাবারের যেহেতু মার্সিডিজ বেঞ্জের বাস, তো এই বাসের জার্নিটা কীরকম হয়, এইরকম একটা লং রুটে, সেটার জন্যই মূলত আজকে এই বাসটাতে ভ্রমণ করা। আমি এই মুহূর্তে যেখানে রয়েছে এখান থেকে রানীশঙ্করের দূরত্ব 368 কিলোমিটার। আর এই রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লাগবে মোট 7 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ 8 ঘন্টার মতো। ঘড়ির টাইম রাত 11:16 হয়ে গিয়েছে। আর এরই মধ্যে কিন্তু আমরা নবীনগর অতিক্রম করছি, এখন আছি পল্লী বিদ্যুতে, এগোচ্ছি সামনের দিকে। যেহেতু বুধবার মোটামুটি রাস্তা খালি মনে হইতেছে, কারণ নর্মালি এই জায়গাগুলোতে বৃহস্পতিবার দিন প্রচুর পরিমাণে জ্যাম থাকে বা গাড়ির চাপ থাকে। আজকে এখন পর্যন্ত চাপ পাই নাই, মোটামুটি লংয়ের যে গাড়িগুলো চলাচল করে এই গাড়িগুলোই পাচ্ছি। দেখা যাক সামনে বাইপাইলের কী অবস্থা।
আর এখন কিন্তু ঘড়ির টাইম মোটামুটি রাত 12টা 16 বাজে। আর এই দিকের রাস্তা মোটামুটি ভালো, আমি শুনেছি এই রাস্তাটা বেশ ভালোই চেনা যায়। তবে উত্তর রাস্তায় প্রচুর পরিমাণ কুয়াশা থাকে। তো দেখা যাক পুরোটা রাস্তার কি কন্ডিশন। চেষ্টা করেছিলাম রানিংয়েই রাস্তার কি কন্ডিশন বা বাসের কি কন্ডিশন সব আপনাদেরকে জানাবো, তবে কখন যে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে তা আসলে বুঝতেই পারিনি। এরই মধ্যে কিন্তু ঘড়ির কাঁটা প্রায় রাত 1টা 10 হয়ে গিয়েছে, আর ইতিমধ্যে আমরা কিন্তু যমুনা সেতুর যে টোল প্লাজা তার একেবারে কাছাকাছি চলে এসেছি। আর ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আমরা কিন্তু রাস্তায় তেমন কোনো কুয়াশাই পাইনি, যদিও মানে ঢাকা থেকে আসার আগে জেনেছি উত্তরে বেশ ভালোই ঠান্ডা, তবে একেবারে ঠান্ডা নেই বললেই চলে। মোটামুটি টেম্পারেচার 15, আর কুয়াশা তো নেই একেবারেই। টোলের টাকা দিয়ে ব্রিজে ওঠার সাথে সাথে নাবিলের মাল্টি এক্সেলের একটা বাস পেয়ে যায়, যে বাসটা ঢাকা রংপুর রোডে নিয়মিত ট্রিপ দিয়ে থাকে। তবে ওই বাসের গতির সাথে আমরা পেরেই উঠিনি, কেননা তার গতি এবং যেহেতু এই বাসগুলো হর্স পাওয়ার মার্সিডিজে অনেক বেশি, সো খুব দ্রুত সে বাসটা এগিয়ে যায় সামনে। রাত 1টা 20 আর আমরা ইতিমধ্যে যমুনা সেতু অতিক্রম করে ফেলেছি। যদিও এই যমুনা সেতু অতিক্রম করে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে, তবে গাড়ির চাপ থাকার কারণে আমাদের প্রায় 10 মিনিট সময় লেগে গিয়েছে। বাস উত্তরের পথে ছুটে চলছে। এরই মধ্যে রাত 1টা 55 আর আমরা প্রবেশ করি নাবিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এইখানে আমাদের প্রায় 25 মিনিটের একটা যাত্রা বিরতি দেওয়া হয়। যতটুকু আমি দেখেছি এই হোটেলে সবচেয়ে বেশি ভিড় থাকে নাবিল আর গাইবান্ধার অপারেটর অরিনের, কারণ তাদের সবগুলো বাসই কিন্তু এই হোটেলে যাত্রা বিরতি দিয়ে থাকে। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা, পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। আমার বাস কিন্তু মোটামুটি রেডি এবং সব যাত্রীরা উঠে গেছে আমি ছাড়া। মোটামুটি 25 মিনিটের কথা বলে 40 মিনিটের একটা যাত্রা বিরতি হয়েছে এই হোটেলে। শুধুমাত্র রাহাবার না, প্রত্যেকটা কোম্পানি কিন্তু একই কাজ করে। আর মোটামুটি এখন ঘড়ির কাঁটা রাত 2টা 42, আমরা রওনা হচ্ছে আবারও দিনাজপুরের উদ্দেশ্যে।
তবে এই বাসের যারা স্টাফ রয়েছে অর্থাৎ ড্রাইভার ছাড়া গাইড বা হেল্পার দুজনেই কিন্তু পুরোটা রাতই সামনে বসে এসেছে। আমি অনেক কোম্পানির বাসে দেখেছি গাইড অথবা হেল্পার যে কোনো একজন হোটেলের আগে ঘুমায়, আরেকজন হোটেলের পরে ঘুমায়। তবে রাহাবারের তিনজনই সামনে ছিল এবং কিছুক্ষণ পরপরই ড্রাইভারের সাথে কথা বলছিলেন। তবে ড্রাইভারের সাথে কিছুক্ষণ পরপর কথা বলা এবং সামনে বসে থেকে তার সাহসিকতা মানে অর্থাৎ তাকে সাহস দেওয়াটা এটা কিন্তু উচিত। কেননা একজন ড্রাইভার মূলত খাওয়া দাওয়ার পরেই কিন্তু মানুষের শরীর ক্লান্ত থাকলে ঘুম আসবে। সো যদি একজন গাইড বা হেল্পার যদি তার সাথে কথা বলে এরপর তার পাশে বসে থাকে, সেক্ষেত্রে আসলে তার ঝিমানি বা ঘুমের ভাবটাও কম আসে এবং অ্যাক্সিডেন্টের মাত্রা অনেকটাই কমে যায়। ঘড়ির কাঁটা রাত 3:10 আর এই মুহূর্তে বগুড়া বিমানবন্দর পার হলাম। রাস্তা মোটামুটি খালি, পুরো ঢাকা থেকে আসার পরে এছাড়া কোনো জায়গাতে তেমন কোনো জ্যাম পাই নাই। আর উত্তরবঙ্গের 4 লাইন হওয়ার পরে রাস্তার কন্ডিশন বা রাস্তার অবস্থা আমার কাছে মনে হয় আরও বেশ ভালো হয়েছে। আমার সামনে এখন রয়েছে রোজিনা এন্টারপ্রাইজ, অর্থাৎ উত্তরবঙ্গের অনেক পুরনো একটা অপারেটর তারা। আমার যতটুকু মনে পড়ে, আমার যখন 4-5 বছর বয়স আমি তখনও রোজিনার বাসে ভ্রমণ করেছিলাম। তো এত দিন ধরে একটা কোম্পানি ব্যবসা পরিচালনা করছে, তারা কিন্তু তাদের নন এসি সেকশনে হিনো একে 1 সিরিজের পাশাপাশি এসি সেকশনে অশোক ল্যান্ডের সুইট ক্লাসের বাস এবং ফুল ফ্ল্যাট বেডের স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে এত পুরনো একটা কোম্পানির উচিত ছিল আরও আগেই এসি বাস সংযুক্ত করা এবং ভালো মানের গাড়ি যুক্ত করা। তবে কেন তারা এই কাজটা করছে না আসলে আমার জানা নেই। প্রায় রাত 3:20 বেজে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি গোবিন্দগঞ্জে। আমরা মূলত কিছুক্ষণ পরে হাতের বাম দিকে অর্থাৎ দিনাজপুরে ঢুকবো। যে বাসগুলো মূলত রংপুর হয়ে ঠাকুরগাঁও পঞ্চগড় যায় তারাই মূলত সোজা রাস্তা চলে যাবে। রাস্তায় বেশ ভালো জ্যাম ছিল গোবিন্দগঞ্জে, যার কারণে আমাদের কিন্তু গোবিন্দগঞ্জে এসেও এই রাস্তাটা ঘুরতে প্রায় 13 মিনিট সময় লেগে যায়। এখন রাত 3:33 বাজে আর আমরা দিনাজপুরের দিকে ঘুরে গেলাম। অর্থাৎ গোবিন্দগঞ্জ থেকে হাতের বামে যে রাস্তাটা ঘোড়াঘাট হয়ে দিনাজপুর যায় সে রাস্তা দিয়ে এখন আমরা এগোবো। মেইন হাইওয়ে থেকে সাব রোডে ঢোকার পরে আসলে কিন্তু পুরো চেহারাই পরিবর্তন। অর্থাৎ মেইন রোডে গাড়ির চাপ ছিল আর এই রোডে একেবারে গাড়ি নেই বললেই চলে। একেবারে রাত, তার মধ্যে রাস্তাঘাট খালি। এইরকম রাস্তাঘাটে যদি গাড়ি নষ্ট হয় বা কোনো বিপদ আপদ ঘটে তখন আসলে বলা মুশকিল কী হবে, কেননা এতটাই রাস্তা ফাঁকা ছিল, এর মধ্যে শীতের রাত। ঘড়ির কাঁটা ইতিমধ্যে ভোর 4:58 আর এরই মধ্যে কিন্তু আমরা দিনাজপুরে পৌঁছে গিয়েছি। যদিও এইখানে পৌঁছাতে আনুমানিক ধারণা করেছিলাম সকাল 6টা বাজবে, কিন্তু রাস্তা খালি, বাসের গতিও আহামরি ছিল না, 60-70 বড়জোর 80। আমরা খুব দ্রুত দিনাজপুরে পৌঁছে গিয়েছি।
ভোর 5:30, আর এরই মধ্যে কিন্তু আমরা দিনাজপুরের পীরগঞ্জ বাজারের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ পরে পীরগঞ্জ, আর পীরগঞ্জের পরে কিন্তু খুব একটা বেশি রাস্তা নেই, রানীশঙ্কর 12 থেকে 13 কিলোমিটারের মতো। তবে এই শেষ বেলায় দিনাজপুরের পরে কিন্তু রাস্তায় মোটামুটি বেশ ভালো কুয়াশা দেখা যাচ্ছে, যদিও খুব একটা ঘন না। পীরগঞ্জ বাজার অতিক্রম করে ফেলেছি, আর 10 থেকে 12 কিলোমিটার রানীশঙ্করের দূরত্ব। আমার মোটামুটি এই বাসের যাত্রা অভিজ্ঞতা বেশ ভালো, কেননা খুব একটা ঝাঁকি পাইনি। আর হোটেল বিরতির পর আমি প্রায় 1.5 ঘন্টার মতো একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভেঙেই চোখ খুলে দেখি দিনাজপুরে পৌঁছে গেছি। ওভারঅল পুরো জার্নি বলতে গেলে অ্যাজ এ ভাড়া হিসেবে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, কেননা ঢাকা থেকে এই পর্যন্ত অর্থাৎ রানীশঙ্করের নন এসি বাসের ভাড়াই কিন্তু 900 থেকে 1000 টাকা। সেই হিসেবে 1200 টাকায় ইকোনমি ক্লাস মার্সিডিজের এই এসি আমার কাছে বেশ পারফেক্ট এবং আরামদায়ক একটা বাস মনে হয়েছে। সবকিছু মিলিয়ে ভোর 5:59 নাগাদ রাহাবাড়া রানীশঙ্কর মূল কাউন্টারের সামনে আমার বাস আমাকে নামিয়ে দেয়। ঢাকা থেকে গতকালকে রাত 10:30 বা 10:35-এর দিকে রওনা দিয়েছিলাম, আর এই মুহূর্তে সকাল 6টা নামাই দিয়েছে হচ্ছে রানীশঙ্করে। যদিও হচ্ছে এখন অনেক মানে বেশ ভালো অন্ধকার, আর ঠান্ডা আসলে যেরকমটা কল্পনা করছিলাম, ওই যেরকম নিউজে দেখছিলাম 7.5 ডিগ্রি বা 8 ডিগ্রি, ওই রকম নয়। ঠান্ডা এখন মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো আছে। আর খুব একটা যে বেশি ঠান্ডা তা কিন্তু না। তবে বাস যেরকম টাইমিং ধরছিলাম যে 7টা, 7:30 বা 8টা, বাসটা একটু আর্লি নামাই দিছে। আর এইখানে আসলে থাকার মতো তেমন কোনো হোটেলও নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর হচ্ছে রাস্তাঘাটে মানুষজন নেই একেবারেই, একটু গ্রাম এলাকা, তো এই হলো প্রবলেম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে। শুভ বিদায়।